নমস্কার বন্ধুরা, গল্পের ঢেউয়ে আপনাকে স্বাগত। ধারাবাহিক উপন্যাস জাগরী, সতীনাথ ভাদুরীর লেখা উপন্যাস, আজ তার ৭ম এপিসোড। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। ধারাবাহিক উপন্যাস জাগরী, আজ তার ৭ম এপিসোড। বিহারে যে অল্প ইংরেজিও শিখিয়াছে, সেও মা, বাবা, বোন এই শব্দগুলির নিজের ভাষায় বলিবে না। কাহারও শুনিবে সিস্টার কি শাদি হইবে, কেহ মাথা নাড়া করিয়াছে কারণ জিজ্ঞাসা করো, বলিবে মাদার কি ডেথ হো গই। কথার মধ্যে ইহারে যে বেশি ইংরেজি শব্দ ব্যবহার করে তাহা নয়, তবে বাবুজি, মা, বহিন এই শব্দগুলি নিজের ভাষায় বলিতে কেমন যেন সংকোচ বোধ করে। ফাদার বারবার আমাকে বলিয়া গিয়াছেন যে মাস্টার সাহেব যেন দই খাইয়া দেখেন, একেবারে ঘুটের আগুনে জাল দেওয়া দুধের ফার্স্ট ক্লাস দই। এমন করিয়া অনুরোধ করিতেছে, না বলিবার উপায় নাই। একটু না খাইলে ইহারা বড়ই দুঃখিত হইবে। ইঙ্গিতে উহাদের স্বীকৃতি জানায়। এমন নাছড়বান্দা ইহারা সম্মতি না দিলে ১ ঘণ্টা ধরিয়া আমার কান ঝালাপালা করিত। উহাকে তো আমি জানি। মেহেরচাঁদ ও সদাশিউ দুইজনের চোখে চোখে একটা ইঙ্গিত খেলিয়া গেল। ও, তা হইলে সদাশিউ মেহেরচাঁদকে আমার পিছনে লাগাইয়াছিল। নিজে সাহস পায় নাই, অতএব বলিয়া গিয়েছিল যে যতক্ষণ না রাজি হন ছাড়িবে না। মেহেরচাঁদ গুছাইয়া চরকার বাক্সটি বন্ধ করিল এবং উঠাইয়া রাখিল। তাহার পর কম্বলগুলি এক কোণে জড়ো করিয়া রাখিয়া দিল। ঘরের মধ্যে যেখানে জলের ড্রামটি থাকে সেখানে আমার গামছা ও মগ রাখিয়া আসিল এবং খাটের তলা হইতে খড়মজোড়া বাহির করিয়া সম্মুখে দিল। আমার নিজের ছেলেদের নিকট হইতে এত সেবা ও যত্ন কোনো দিন পাই নাই। কোনো দিন চাহিয়াছি বলিয়াও মনে পড়ে না। চাকরি ছাড়িবার আগে ছুটি ছাটার দিন নীলুবিলুকে রৌদ্রে খেলা না করতে দিবার উদ্দেশ্যে হয়তো পাকা চুল তুলিয়া দিতে বলিয়াছি। আর ১৯২১-এর পর হইতে তো ইচ্ছা করিয়াই কাহারও নিকট হইতে কোনো প্রকার সেবা লই নাই। বিলুর মার ইহা লইয়া কত কান্নাকাটি, কত অভিযোগ। নতুন খড়মজোড়া ৪-৫ মাস আগে রামচরিত্রজি আমাকে প্রেজেন্ট করেন। তাহাকে না বলিতে পারি নাই, বেশ পছন্দও হয়েছিল। পরে শুনিলাম বিষ্ণুদেবজি রামচরিত্রজিকে বলিতেছেন, बल्लटिंग का चमड़ा कितने में जुगाड़ किया? रामचरित्र जी उत्तर दें, चमड़ा 4 बीड़ी में और लकड़ी 6 बीड़ी में। विष्णुदेव जी अबाक हইয়া বলে, এ তো আঁকড়া, 10 বিড়িতে তো জেলে বিটি কম্বল পাওয়া যায়। আপনারা বাজার খারাপ করিয়া দিতেছেন। তাই বলি, অমন চওড়া সুন্দর নতুন ধরনের ব্যান্ড, উহা জেল ফ্যাক্টরির কম্বলের কলের বেল্টিং। অভদ্রতা হইবে বলিয়া খড়মজোড়া ফেরত দিই নাই, কিন্তু খড়মজোড়া আজ পর্যন্ত ব্যবহার করি নাই, রাখিয়া দিয়েছিলাম খাটের তলায়। সদাশিউ আবার টানিয়া বাহির করিল। এমন সংসর্গে আসিয়াছি যে ইহার মধ্যে নিজের নীতি ও সিদ্ধান্ত বজায় রাখিয়া চলাও শক্ত। খড়মজোড়াকে ঠেলিয়া আবার খাটের নিচে রাখিয়া দিই। ড্রামের নিকট গিয়া মুখ হাত ধুই। সদাশিউ হাতে গামছা দেয়। ড্রামের পাশের সিট দাসজির, তাহার নাক ডাকিতেছে। প্রতিবার নিঃশ্বাস ফেলিবার সময় মুখের ভেতর দিয়া হাওয়াটি বাহির হইতেছে। ইহাতে ঠোঁট দুইটি কম্পিত হইয়া একটি শব্দ উঠিতেছে, ফর ফর। ঘোড়া ঘাস খাইবার সময় মধ্যে মধ্যে এরূপ শব্দ করে। ভদ্রলোকটি ঠিক সন্ধেবেলায় শোন, আর শোয়া মাত্র ঘুমাইয়া পড়েন, আর ওঠেন রাত 2টার সময়। এই গরমের মধ্যেও সন্ধ্যাটা ঘুমান কি করিয়া? রামায়ণ মহাভারতে ইচ্ছা মৃত্যুর কথাই পাওয়া যায়, কিন্তু ইচ্ছা নিদ্রা ইহাও কম সাধনার ফল নয়। সন্ধ্যার পর ঘরে প্রার্থনা হয়, কত চেঁচামেচি হট্টগোল হয়,
তাহাতে তার নিদ্রার কিছুমাত্র ব্যাঘাত হয় না। আমার চৌকির পাশে মেহেরচাঁদ দই দিয়া শরবত তৈয়ারি করিতেছে। আমাকে জিজ্ঞাসা করিল, গুড় দিব না ভুরা দিব? আমার কাছে একটু ভুরা আছে। তাহাকে ইশারা করিয়া গুড়ি দিতে বলি। এক ঘটি শরবত তৈয়ারি হইল। সদাশিব কম্বল পাতিয়া দিল। তাহার সম্মুখের জায়গাটিতে জলের ছিটা দিয়া সেখানে ঘটি গ্লাস রাখিয়া দিল। আমি অ্যালুমিনিয়ামের গ্লাসে এক গ্লাস শরবত ঢালিয়া লইলাম। দই দিয়াছে, শরবত তো নয়, পাতলা দই। জেলের গ্লাসগুলিও অদ্ভুত। জল খাইবার সময় গায়ে আর কাপড়ে নিশ্চয়ই জল পড়িবে। মিষ্টিও দিয়াছে খুব। মেহেরচাঁদ গল্প করিয়া চলে। সকালে ইন্টারভিউ ছিল। 2 হাঁড়ি দই আসিয়াছিল, আর 1 হাঁড়ি গদুকা লাড্ডু। অফিসের লোকেদের খাইতে ইচ্ছা না কে জানে। জেলার প্রথমে জমাদারকে বলিলেন, কাঠি গুজিয়া হাঁড়ির নিচ পর্যন্ত দেখো, দই ছাড়া আর কিছু আছে কিনা, তারপর রাখিয়া দিও। ডাক্তার সাহেব আসিলে পাশ হইবে। জেলার আমার উপর এরূপ চটিল কেন কে জানে। আর কাহারও বেলায় তো এমন করে না। জমাদার সাহেবকে 4টি গদের লাড্ডু দিয়া চুপচাপ হাঁড়িটি লইয়া চলিয়া আসিলাম। তারপর কি মনে হয়, আমাকে বলে, চিনি দিয়ে তৈরি লাড্ডু কিনা, সেই জন্য আপনাকে দিই নাই। আর 1 গ্লাস দিই মাস্টার সাহেব? তাহাকে বারণ করি। 1 গ্লাস খাওয়াই শক্ত, তাহার উপর আবার আর 1 গ্লাস। মুখ হাত ধুইয়া আবার কম্বলের উপর আসিয়া বসি। মেহেরচাঁদ গ্লাস দিয়া ঘটি বাজাইতেছে আর চেঁচাইতেছে, চলো চলো শরবত পিনে ওয়ালো। বিশুনদেওজি ছাড়া আর কেহই লইল না। চিনির শরবত হইলে হয়তো কেহ কেহ লইত। বিশুনদেওজি আতসের আটার রুটি খায়। বয়স কম, স্বাস্থ্য বেশ ভালো, কিন্তু তাই বলি আর রাত দুপুরে খাওয়া দাওয়ার পর 1 ঘটি দই খাইবে নাকি? এই ওয়ার্ডে গুড়ের শরবত কেউ খাইতে চাহে না। আর বিলু, 3য় শ্রেণীর কয়েদিরা একটু গুড়, একটি লঙ্কা বা একটা পেঁয়াজ পাইলে কৃতার্থ হইয়া যায়। স্কার্ফির প্রতিষেধক হিসেবে তাহারা সপ্তাহে 2 দিন একটু একটু আচার খাইতে পায়। এই শৌখিন খাদ্যদ্রব্যটি যেদিন থাকে সেদিন যেন ভাত খাইয়া তাহাদের পেটই ভরে না। কেবল আচার দিয়াই সমস্ত ভাত খাওয়া হইয়া যায়। ডাল দিয়া খাইবার ভাত কোথায়? বহু কষ্টার্জিত ডালের লঙ্কাটি বৃথায় নষ্ট হইয়া গেল বলিয়া মনে হয়। বিলুর 2 বেলায় ভাত খাওয়া অভ্যাস। এখানে তাহাও পায় কি না কে জানে। জেল কোড অনুসারে 2 বেলা ভাতের নাম বেঙ্গল ডায়েট। যে ইহা না পায় তাহাকে সন্ধ্যার সময় দেয় 2 হস্ত পরিধির রুটি নামক পদার্থ, 2খানি করিয়া। এই অর্ধসিদ্ধ দুষ্পাচ্য খাদ্যদ্রব্যটিকে আয়ত্তাধীন করা ভীম ভবানী বা গোবরের পক্ষে সম্ভব হইলেও হইতে পারে, কিন্তু সাধারণ বাঙালির পক্ষে অসম্ভব। মনে ইচ্ছা হয় বিলু জানুক, যে তাহারই কথা মনে করিয়া এই বায় জেলে ফল মূল দুধ এই সকল জিনিস খাই না, মশারি ফেলিয়া শুই না। হয়তো বিলু এ খবর জানিতে পারিলে তাহার মনে একটু তৃপ্তি হইত। তাহার বাবা যে তাহার জন্য একটুও ভাবে এ কথা সে বুঝিতে পারিত। বিলুর যদি ফাঁসির সাজা না হইত, তাহা হইলে হয়তো এতক্ষণ এই রূপ একটি পর্দা ঘেরা ঘরের মধ্যে বসিয়া দলের লোকেদের ক্যাপিটাল পড়াইত। বিলু এখানে থাকিলে আর কমরেড লক্ষ্মী চতুর্বেদীকে এখন গুরুগিরি করিতে হইত না। মণিহারি ঘাটে সেবার উহাদের দলের যে সামার ট্রেনিং ক্যাম্প খুলিয়াছিল, বিলুই তো তাহার অধ্যক্ষ ছিল। কমরেড বানারসিও সেদিন চুরুট টানিতে টানিতে আমার নিকট বলিতেছিল, বিলুবাবুর মতো আমাদের দলে আর কেউ পড়াইতে পারে না। সেই জন্যই সেবার যখন সোনপুরে আমাদের প্রাদেশিক সামার ক্যাম্প খোলে, সেখানে বিলুবাবুর ওপর ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম পড়াইবার ভার পড়িয়াছিল। অপরচুনিস্টদের কথা ছাড়িয়া দিয়া যদি কেবল মর্মার্থ কর্মীদের কথা ধরা যায়, তবে আমাদের দলের ইন্টেলেকচুয়ালসদের মধ্যে বিলুবাবুর স্থান খুব উচ্চে। অবশ্য বিলুবাবু মিলিটেন্ট একটু কম, এই জন্য পার্টির সর্বাপেক্ষা উচ্চ শিখরে উঠিতে পারেন নাই। কমরেড বানারসি আর কত কি বলিয়াছিল, সব মনে রাখাও শক্ত। কথা বলিবার সময় উহাদের এমন এমন শব্দ ব্যবহার করা অভ্যাস হইয়া গিয়াছে
যেগুলির আসল অর্থ আমাদের কাছে একরূপ অজ্ঞাত। উহাদের সহিত গল্পের সময় ঠিক থই পাই না। সাধারণ চলিত ভাষায় কি কথাবার্তা বলা যায় না? ওরা বাড়িতেও কি এই ভাষায় কথা বলে? আমরাই উহাদের কথা অর্ধেক বুঝি না, উহাদের মা বোনেরা এসব কথার কি বুঝিবে? সেই যে গল্প আছে না, একজন ইংরাজি পড়িতে আরম্ভ করিয়া ঠিক করিয়াছিল যে তাহার মার সঙ্গে ইংরাজি ছাড়া আর কিছুতে কথা বলিবে না। তারপর বেচারা অসুখে পড়িয়া জল তেষ্টায় মারা যায়। ওয়াটার কথাটি তাহার মা বুঝিতে পারেন নাই। সেই রকমই হবে আর কি। বিলুও তো তাহাদের দলের একজন নেতা। তাহার এরূপ ধরনের কথাবার্তা তো কোনোদিন আমার কানে পৌঁছাই নাই। দলের মধ্যে কী সব বলিত তাহা জানি না, কিন্তু বাড়িতে তো তাহাকে অস্বাভাবিক সাম্যবাদী অভিধানের কোনো শব্দ ব্যবহার করতে শুনি নাই। উহাদের পায়জামা আর কলার উঁচু পাঞ্জাবি পরিতেও কোনো দিন দেখি নাই। তামাকের গন্ধ উহার গা হইতে কোনো দিন পাই নাই। তোমাদের ভাষার মিলিটেন্ট কথার মানে হয়তো আমি ঠিক বুঝি না। যে দেশের জন্য আজ রাত্রে ফাঁসি যাইবে, তাহাকে তোমরা বলো মিলিটেন্ট নয়। সে কেন মিলিটেন্ট হইবে? মিলিটেন্ট ওই শুটকো বৈজনাথ, যে খানিক আগে গ্লাস লইয়া বাহির হইয়াছিল ওয়ার্ডারের গায়ে জল দিবার জন্য। ছে, আমি একই ভাবিতেছি। মিলু মিলিটেন্ট হইলেই যেন আমার গর্বের বিষয়। মহাত্মাজি, আমার প্রণাম গ্রহণ করো। হয়তো বেনারসি ঠিকই বলিয়াছে। বিলু আমার পক্ষপুটে আশ্রমের আবহাওয়ায় মানুষ, উহার পক্ষে মিলিটেন্ট না হওয়াই স্বাভাবিক। সদাশিউ আমার টেবিলের ওপর পা ঝুলাইয়া বসিয়া রহিয়াছে। সে আমার মুখের দিকে তাকাইতেছে, নিশ্চয়ই ভাবিতেছে যে হঠাৎ আমি প্রণাম করিলাম কেন। ইহার একটা মন গড়া অর্থ নিশ্চয়ই করিয়া লইল। বিশুনদেও বাবু, বিশুনদেও বাবু। বাঁ দিকে দু তিনটে সিট পড়ে বিশুনদেওজির সিট। একটি ওয়ার্ডার তাহার সিটের সম্মুখের জানলার বাহির হইতে তাহাকে ডাকিতেছে। বিশুনদেওজির বাহিরে বেশ বড় কারবার আছে, ব্যবসাদার লোক। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। বিশুনদেওজি জেলের মধ্যে বেশ বড় কারবার ফাঁদিয়া বসিয়াছেন। উনি আমাদের কিচেন ম্যানেজার। জেলের কন্ট্রাক্টরের সহিত উহার আলাপ আছে। এই ওয়ার্ডারটি উহার ও জেল কন্ট্রাক্টরদের মধ্যে খবরাখবর ও জিনিসপত্র আদান প্রদানের কাজ করে। প্রত্যহ জেল কন্ট্রাক্টর রেশনের রিকুইজিশন থাকে তাহা অপেক্ষা কম জিনিস দেয় ও কাগজের ওপর ম্যানেজারের দস্তখত করাইয়া লইয়া যায় যে সে সব জিনিসই দিয়াছে। তারপর রাত্রে এই ওয়ার্ডার আসিয়া অন্যান্য জিনিস দিয়া যায়, যেসব জিনিসের রেশনের মধ্যে পড়ে না। জেলের কর্তৃপক্ষ মোটামুটি ব্যাপারটা জানেন এবং ইহা বন্ধ করিবার জন্য জেলের রসদ গুদাম হইতে শিডিউল অনুযায়ী জিনিস দিবার চেষ্টাও কয়েকবার করিয়াছেন। কিন্তু এই যুদ্ধের বাজারে শিডিউল অনুযায়ী সব জিনিস প্রত্যহ দেওয়া শক্ত, আর না দিলেই ফ্যাসাদ। হয়তো আপার ডিভিশন রাজবন্দীরা অনশনই আরম্ভ করিয়া দিবে, হয়তো লক আপ হইতে অস্বীকার করিয়া দিবে। গায়ের জোরে এবং লাঠিচার্জের বলে অবশ্য ইহাদের সাময়িক বাগ বানানো যায়, কিন্তু 2-4 বার এইরূপ ঝগড়া হইলে ট্যাক্টফুল নয় বলিয়া ডিপার্টমেন্টে জেলার সুপারিনটেন্ডেন্টের বদনাম হইয়া যায়। কিছুদিনের মধ্যেই বদলির হুকুম আসে। তার উপর মারধর করিয়া জিনিসটা চাপিয়া দিব, নিরাপত্তাবন্দীরা থাকিতে সে উপায়ও নাই। জেলা ম্যাজিস্ট্রেটের হুকুম না হইলে উহাদের ওপর লাঠিচার্জ করা যায় না। আর এখন জেলে স্থানাভাব এত বেশি যে নিরাপত্তাবন্দীদের আলাদা রাখিবার ব্যবস্থা করাও শক্ত। এই 7-5 ভাবিয়া জেল কর্তৃপক্ষ চাহেন যাহাকে রাজবন্দীরা গোলমাল না করে। একটু একটু দেখিয়াও দেখিতেছে না, এই ভাব দেখাইলেই যদি চলে তবে ইহাদের ঘাটাইবার দরকার কি? তাহাদের কন্ট্রাক্টরের নিকট হইতে প্রাপ্তিত্ব ইহাতে হ্রাসবৃদ্ধি নাই। কাজেই সুবিধা হইয়াছে বিশুনদেওজির। বিশুনদেওজি ও ওয়ার্ডার আস্তে আস্তে কী সব কথা বলিতেছে, ঠিক বোঝা যাইতেছে না। হঠাৎ বিশুনদেওজি জোরে জোরে বলিলেন, সিপাহীজি, একটু দহির শরবত খাইবে নাকি? সিপাহীজি বলিল, লাইয়ে। গ্লাসটি গড়াদের মধ্য দিয়া বাহির হইল না। ঠহরিয়ে, मैं পিয়ালি লাতা হুঁ। বিশুনদেও চায়ের কাপে করিয়া ওয়ার্ডারকে ঘোলের শরবত খাওয়াইতেছে। ও, এই জন্যই সে শরবত লইয়াছিল। তাই তো বলি, হঠাৎ উহার গুড় দেওয়া ঘোলের শরবত খাইবার ইচ্ছা হইয়াছিল কেন?
সিপাহীজি চলিয়া গেল। বোধ হয় উহার ডিউটি অন্য ওয়ার্ডে। ভূষণজি তাহার বিছানার মশারি ফেলিয়া শুইয়া পড়িয়াছিল। ঠিক বিষণদেওজির পাশেই তাহার সিট। সে মশারির ভিতর হইতে বলিল, ক্যা তিক্রম কর রহেতে ইয়ার। নিয়ম বিরুদ্ধভাবে জোগাড় জাগাড় করার নাম ইহারা দিয়াছে তিক্রম। আসলে শব্দটির কোনো অর্থই নাই, ওই জেলেরই মধ্যে কথাটির সৃষ্টি। বিষণদেও প্রত্যহ বিড়ি আনায়, আর দিনের বেলায় মেটের হাত দিয়া এই বিড়িগুলো বিক্রি করিতে পাঠায় জেল ফ্যাক্টরিতে। সেখানে সাধারণ কয়েদিরা এই বিড়ি কেনে 10 পয়সা প্যাকেট। বিষণদেওজির ইহাতে বেশ লাভ থাকিয়া যায়। মেসের মেম্বারদের মধ্যে যাহারা হয়তো একটু গোলমাল করিতে পারে, তাহারা মুখ বন্ধ করিবার জন্য মধ্যে মধ্যে গন্ধ তেল ও অন্যান্য টুকিটাকি প্রয়োজনীয় জিনিস আনাইয়া দেয়। তাহা ছাড়া জেল গুদামের কয়েদির সহিত বন্দোবস্ত করিয়া লইয়াছে। 2 বান্ডিল বিড়িতে 1 গ্লাস ঘি, 1 প্যাকেট বিড়িতে আধশের চিনি। বিড়ি জেলের লিগাল টেন্ডার মুদ্রা। ভূষণজি বিষণদেওজিকে বলে, আমাকে 1 বান্ডিল বিড়ি দাও তো। গরম জামাটা শীতের পর কাচানো হয় নাই, কাল ওটাকে ধোবি কমান্ডে পাঠাইতেই হইবে ইস্ত্রি করিবার জন্য। আর কাল আমার জন্য একটা ফাউন্টেন পেনের কালি আনিতে বলিয়া দিও তো ভাই কন্ট্রাক্টরকে। তারপর হাসিয়া উঠিয়া বলে, আমি হচ্ছি ভাই ঝপাট্টানন্দের দলের। ঝপাট্টানন্দ কথাটির একটি ইতিহাস আছে। বিষণদেওজি একটি ছড়া তৈরি করিয়াছিল। ছড়াটি ঠিক মনে আসিতেছে না, তবে তাহার ভাবার্থ এই যে জেলে রাজবন্দীরা সকলেই সিদ্ধ পুরুষ। তাহাদের 3 শ্রেণীতে ভাগ করা যায়। প্রথম শ্রেণীর নাম জোগাড়ানন্দ। ইহারা বিড়ি ও পয়সা ঘুষ দিয়া, মিষ্টি কথা বলিয়া, জেল ডাক্তারকে খোসামত করিয়া ও মধ্যে মধ্যে জেল কর্মচারীদের সহিত ঝগড়া করিয়া নানা প্রকার জিনিসপত্র জোগাড় করেন। ইহাদের নেশার জিনিস হইতে আরম্ভ করিয়া কোনো জিনিসেরই অভাব হয় না। জোগাড়ের ফন্দি ফিকিরেই থাকেন। দ্বিতীয় শ্রেণীতে পড়েন ঝাপাট্টানন্দের দল। ঝাপাট্টা মারনা কথাটার মানে ছো মারা। এই ধরনের বন্দীরা সাধারণত থাকে চুপচাপ নিষ্ক্রিয়ভাবে, মুখে চোখে নিস্পৃহতার চিহ্ন পরিস্ফুট করিবার চেষ্টা করে। কিন্তু চিল যেমন উঁচু গাছের ওপর সমাধিস্থের ন্যায় বসিয়া থাকিলেও শিকারের ওপর ঠিক নজর রাখে, ইহারাও সেই রূপ সব সময় নজর রাখেন যোগাড়ানন্দরা কে কি করিতেছে তাহার উপর। ঠিক যে সময় কোনো জিনিস যোগাড়ানন্দের হাতে পৌঁছয়, সে সময় ঝপাট্টানন্দরা সম্মুখে গিয়া হাজির হন, ইহার একটি অংশ দাবি করিতে। তিক্রম করিতে গিয়া ধরা পড়িলে বিপদ আছে, কিন্তু ঝপাট্টানন্দদের কোনো বিপদের ভয় নাই। তবে যোগাড়ানন্দদের তুলনায় ইহারা জিনিসপত্র পান কম পরিমাণে। যোগাড়ানন্দরা অল্প অল্প জিনিস অনিচ্ছা সত্ত্বেও ইহাদের দিতে বাধ্য হন। গোলমেলের লোকদিগকে ঠান্ডা তো রাখিতে হইবে। তারপর বাকি থাকে আরেক শ্রেণীর রাজবন্দী। ছড়াতে ইহাদের নাম দেওয়া হয়েছে বেকুফানন্দ। ইহাদের সংখ্যাই বেশি। জোগাড় করিবার বা জোগাড়ের জিনিসের অংশ লইবার ইচ্ছা ইহাদের 16 আনার, কিন্তু ইচ্ছা থাকিলে কি হইবে, সামর্থ্যে কুলায় না। ইহাদের ভয় যে ধরা না পড়িলেও অপর সকলে ইহাদের নামে কানাঘুষো করিতে ছাড়িবে না, আর হাতে নাতে ধরা পড়িয়া গেলে তো বদনামের এক শেষ। কাজেই এসব গোলমেলে জিনিস হইতে আলাদা থাকিয়া সমালোচনার অধিকার রাখাই বুদ্ধিমানের কাজ। হট্টগোল করিতে করিতে সকলে ডান দিকের পর্দা ঘেরা স্থানটি হইতে বাহির হইল। উহাদের ক্লাস তাহা হইলে শেষ হইল। সারাদিন সময় পায়, তাহা হইলেও ইহারা রাত্রি জাগিয়া পড়াশুনো করিবেই। সকালে তো 8টার আগে ইহাদের কাহারও উঠিবার নাম নাই। কিন্তু রাজনীতি ক্ষেত্রে আসিয়াও যে ইহারা পড়াশুনো ভুলে নাই, ইহা দেখিয়া সত্যই আনন্দ হয়। করিতাম মাস্টারি, ছেলেদের পড়িতে দেখিলে সেই জন্য এখনও মনের আনন্দ চাপিতে পারি না। সোশ্যালিস্টরা, ফরওয়ার্ড ব্লকের ছেলেরা, কমিউনিস্ট ও কিষাণ সভার ছেলে 2টি, সকলেরই পড়ার উৎসাহ দেখি, আর অবাক হইয়া আমাদের পন্থার কর্মীদের সহিত তুলনা করি। ফরওয়ার্ড ব্লকের 3 জন মাত্র তো থাকে এখানে, কিন্তু তাহারা দেখি কত খরচ করিয়া সেন্সার না করা মার্কসিস্ট বই সব আনাইয়াছে। কমিউনিস্ট ছেলেটিরও টুকিটাকি বই আনা লাগিয়াই আছে। ইহাদের মতো ঘড়ি ধরিয়া পড়াশোনার ক্লাস করিতে যাওয়া আমাদের মধ্যে নিশ্চয়ই ছেলে জুটিবে না। তার প্রত্যক্ষ প্রমাণ তো হইয়াই গিয়াছে। সদাশিবের উৎসাহ ও অনুরোধে আমি শীতকালে বেলগাছটির তলায় রচনাত্মক কার্যক্রমের
উপর ক্লাস লওয়া আরম্ভ করিয়াছিলাম। প্রথম সপ্তাহে কিছু ছেলে হইয়াছিল, পরে দেখলাম থাকিয়া গেল কেবল সদাশিব দাসজি আর রামশরণজি। আরএসপির রুশ বিপ্লবের ইতিহাসের ক্লাসে দেখি লোক ধরে না, আমাদের ছেলেরাও দেখি সেই ক্লাসে বসিয়া আছে। অবশ্য ইহা অস্বাভাবিক নয়। নীলু বিরুদের দলের প্রোগ্রামের ভিত্তি মানুষের মন আজ যেমন আছে তাহারই উপর, আর আমাদের কার্যক্রমের ভিত্তি হিংসা লোভহীন আদর্শ মানব মনের উপর। সেই জন্য সাধারণ লোককে উহাদের পথে আকর্ষণ করে বেশি। নীলু বিলুর কি পড়ার ঝোঁক, আর আমাদের পন্থার লোকেদের তাহাদের কথার বলিয়া কি হইবে। আমি একখানি বই নিয়ে বসিলেই বলে, মাস্টার সাহেব আবার ইমতেহান দিবেন নাকি? আমাদের রামচন্দ্রজি আর হরিহরজি এই দুইজনের একটু পড়াশুনোর বাতিক আছে। তার মধ্যে রামচন্দ্রজি পড়েন জল চিকিৎসার বই, আর হরিহরজি পড়েন আসন আর প্রাণায়ামের বই। উহাদের ধারণা যে গান্ধীজির মতের উপর যাহাদের আস্থা আছে, তাহাদের আবার পড়াশুনো করিয়া নতুন জানিবার কি থাকিতে পারে। সাধে কি আর নীলু আমাদের ঠাট্টা করে? আমি ট্যুরে বাহির হইবার সময় বিলুর মা যখন আমার লোহার সুটকেসটা গুছাইয়া দেন, তখন কতবার শুনিয়াছি নীলু তাহার মাকে ঠাট্টা করিয়া বলিতেছে, মা পুরনো সর্বদয়ের ফাইলটা দিয়েছ তো? লঘুগুরুর জ্ঞান নীলুর ছোটবেলা হইতেই কম। এ বিষয়ে বিলুর সহিত তাহার আকাশ পাতাল তফাত। নীলু চিরকালে একটু উদ্ধত স্বভাবের, রাগিলে উহার জ্ঞান থাকে না। বাড়ির ভেতর ঢুকিয়া দেখি রান্নাঘরের বারান্দায় বিলুর মা। নীলু ও বিলু অল্প দূরে দূরে বসিয়া রহিয়াছেন, যেন একজনের সহিত আর একজনের কোনোই সম্বন্ধ নাই। বিলুর মাও বিলু কাঁদিতেছে, আর নীলু একটি ঝাঁটার কাঠি দিয়া নিকানো মাটির মেঝের উপর বোধহয় কিছু লিখিতেছে কিংবা আঁকিতেছে। পাশে একটা বটি পড়িয়া আছে। কাছে গিয়া দাঁড়াইতেই লক্ষ্য করিলাম বিলুর মা কাপড় দিয়া কি একটা যেন ঢাকিবার চেষ্টা করিল। আমি গিয়া জিজ্ঞাসা করিতে ব্যাপারটি বাহির হইয়া পড়িল। বিলুর হাত হইতে দোয়া উল্টাইয়া পড়িয়া নীলুর ক্ষীরের পুতুল বইটির মলাট খারাপ হইয়া গিয়াছে। তাই নীলু রাগ করিয়া বিলুর মার্সডেনের ইতিহাস বটি দিয়া কাটিয়াছে। সত্য সত্যই 2 টুকরা করিয়া কাটিয়াছে, একবারে 2টি ছোট ছোট নোটবুকের মতো দেখিতে হইয়া গিয়াছে। আশ্চর্য ছেলে! উহাদের মাও ওদের আদর দিয়া দিয়া ছেলেদের মাথা খাইয়াছেন। ছেলে অন্যায় করিয়াছিল কোথায় আমার কাছে আসিয়া বলিয়া দিবে তাহা নয়, আমার কাছ হইতে ব্যাপারটি লুকাইবার চেষ্টা হইতেছিল। ক্যা সদাশিব, ভূমিহার রাজপুত জাতীয় মহাসভা কি বৈঠক খতম হই? কমরেড বৈজনাথ সদাশিবকে ব্যঙ্গ করিয়া বলিল। লক্ষ্য সূত্রযজ্ঞের উপর। বিহারের গরমপন্থীরা অর্থাৎ সোশ্যালিস্ট, কমিউনিস্ট, ফরওয়ার্ড ব্লক ও কিষাণ সভার সদস্যরা দক্ষিণপন্থী দিগকে এই বলিয়া ঠাট্টা করে যে বিহার প্রাদেশিক কংগ্রেস কেবল স্থানীয় ভূমিহার ও রাজপুত জাতের পারস্পরিক দলাদলির মুখপাত্র। প্রাদেশিক কংগ্রেসে নাকি রাজনৈতিক দলাদলি নাই, দলাদলি আছে জাত লইয়া আর ব্যক্তিকে কেন্দ্র করিয়া। কথাটা কথাকাংশে সত্য। জেলের মধ্যেও দেখি রামশরণজি আর হরিহরজি জাতের ভিত্তিতে ছোট ছোট উপদল গড়িবার চেষ্টা করেন, বাইরে গিয়েও যাহাতে তাহাদের লিডারগিরি বজায় থাকে। আমাদের দেশে স্বরাজ কি কখনো হইবে? এক এক সময় ঘৃণা ধরিয়া যায়। নীলুর বিলুর দলগুলি যাহা বলে তাহার সবই ভুল নয়, কিন্তু তাই বলিয়া ইহারা কিছুক্ষণ পূর্বে যে সূত্রযজ্ঞে বসিয়াছিল তাহার সহিত জাতীয় দলাদলির কি সম্বন্ধ? আর সদাশিও না হয় তোমার সমবয়সী, কিন্তু সে যখন আমার সম্মুখে বসিয়া রহিয়াছে তখন ইহার অর্থ আমাকেও আঘাত দেওয়া। বয়োজ্যেষ্ঠকে একটু সমীহ করিলে কি মহাভারত অশুদ্ধ হইয়া যাইত নাকি? সদাশিও জবাব দেয়, চুপ কর লালদাসিয়া। কথায় বলে বামুনকে খাওয়াইয়া রাজপুতকে বাবু সাহেব বলিয়া, কায়স্থকে টাকা দিয়া আর বাকি সব জাতকে প্রহার দিয়া যে কোনো কাজ করাইয়া লওয়া যায়। কয়টি টাকা পাইলেই তো এখনই পার্টি ছাড়িয়া দিতে ইতস্তত করিবে না। তোমাদের কায়স্থদের আর জানি না। বৈজনাথ কায়স্থ। মিথিলার কায়স্থদের প্রায় পদবী হয় লাল, না হয় দাস। এই জন্য কায়স্থদের সাধারণ লোক অনেক সময় বলে লালদাসিয়া। জমিদারের নায়েব, গোমস্তা, পাটোয়ারি প্রভৃতি কাজ ইহাদের একচেটিয়া। সেজন্য গরিব কিষাণদের নিকট ইহাদের জনপ্রিয়তা কম।
ইহা হইতেই লালদাসিয়া কথাটির মানে আর কেবল স্থানীয় কায়স্থ নয়, উহার যোগ রূঢ় অর্থ দাঁড়াইয়াছে একটি অর্থলোলুপ পাটোয়ারি মনোবৃত্তিযুক্ত জীব। বৈদ্যনাথ বলে, হ্যাঁ, আর একটা প্রবাদ মনে আছে তো, গোয়ালার দেখা ঘাস আর বামুনের দেখা দই, দুটি জিনিসের বরাত একই রকমের। সদাশিব ভূমি আর ব্রাহ্মণ। সে জবাব দেয়, সে তো আমি স্বীকারই করি, দেখলে না আমার দেওয়া দই মাস্টার সাহেব খেলেন। কায়েস্তরা কাহাবাতের সচ্চাই, প্রবাদের সত্যতা মানিতে রাজি নয় বলিয়াই তো কথা বাড়িয়া যায়। তারপর সদাশিব টেবিল হইতে নামিয়া বৈদ্যনাথের নিকট গেল। দুজনেই ফিসফিস করিয়া কী সব কথা বলিতেছে। উহাদের আবার হঠাৎ গোপনীয় কথা কি মনে পড়িয়া গেল। আজ বৈদ্যনাথদের দলের একজন নেতৃস্থানীয় কমরেডের ফাঁসি, কিন্তু ইহাদের কার্যকলাপে অন্যদিন হইতে বৈলক্ষণ্য তো কিছু দেখি নাই। সেই পর্দা ঘেরা ক্লাস, সেই হাস্যধ্বনি, মধ্যে মধ্যে ভ্যালু, লেবার পাওয়ার, সারপ্লাস ভ্যালু শব্দগুলি অন্যদিনের মতো আজও কানে আসিয়াছে। আমার বাদিকে যারা থাকে তাহাদের জীবনও তো প্রায় অন্যদিনের মতোই দেখিতেছি। কোথাও একটি আঁচড়ও পড়ে নাই। না, হয়তো সকলেই অনুভব করিতেছে, না হইলে দাসজি ছাড়া আর প্রত্যেকে এখনো জাগিয়া থাকিবে কেন? ভূষণজি, বিষণদেওজি মশারি ফেলিয়া শুইয়াছে বটে, কিন্তু উহাদের কথাবার্তা তো কিছুক্ষণ আগেই শুনিলাম। উহারা ঘুমায় নাই। অনেক সিটেই মশারি ফেলা, বেশি দূর পর্যন্ত দেখা যায় না, তবে কানে কথাবার্তার গুঞ্জনধ্বনি আসিয়া পৌঁছাইতেছে। অস্কার ওয়াইল্ডের সেই ব্যালাড অফ রিডিং গোলে ফাঁসির রজনীর লাইন কয়টি মনে পড়িতেছে। But there is no sleep when men must weep who never yet have wept. So with the fool, the fraud, the knave, the endless vigil kept, and through each brain on hands of pain another's terror crept. আর মনে পড়িতেছে না। কবে মাস্টারি ছাড়িয়া দিয়েছি, সে কি আজকের কথা? এই কয়টা লাইনও যে মনে আছে তাহাই আশ্চর্য। এখন মনে করিবার চেষ্টা করিতেছি, এখন আর মনে পড়িবে না। পরে হঠাৎ কোনো এক অপ্রয়োজনীয় মুহূর্তে অপ্রত্যাশিত রূপে মনে পড়িয়া যাইবে। ইহারা সকলে কি ভয় জাগিয়া আছে? হয়তো সহানুভূতিতে। না, এ জাগিয়া থাকা ইচ্ছাকৃত নয়, চেষ্টা করিয়াও ইহাদের ঘুম আসিতেছে না। গল্প করিয়া ইহারা মনের গুরু ভাব লাঘব করিতে চায়। আমার নিজের মনও তো বেশ শান্ত আছে। বোধহয় আমি আমার ছেলেদের যতটা গভীরভাবে ভালোবাসা উচিত ততটা গভীরভাবে স্নেহ করি না। না হইলে এখনও আমার মনে সেরকম চাঞ্চল্য নাই কেন? বৈদ্যনাথের সিটের পাশে সদাশিব আর বৈদ্যনাথ খান কয়েক চেয়ার আনিয়া রাখিল। এত রাত্রে আবার চেয়ার দিয়া কি হইবে? সদাশিব তাহার উপর আসিয়া আমার খাটের উপর বসিল। আমি নিচে কম্বলে বসিয়া আছি। বৈদ্যনাথ, লক্ষ্মী চতুর্বেদী, রামপ্রকাশ, গিরধর চেয়ারগুলিতে বসিল। ইহারা সারা রাত জাগিবে নাকি? বিলুরও রাত জাগিয়া পড়া অভ্যাস। কতদিন বারণ করিয়াছি, এখন বিলু কি করিতেছে? হয়তো পাগলের মতো সেলের মধ্যে পায়চারি করিয়া বেড়াইতেছে। তার কি একবার বাবার কথা মনে পড়িবে না? ভয় পাইবার ছেলে সে নয়, কিন্তু না কাটে চরকা, না আছে ভগবানের বিশ্বাস। আজকের রাত্রে এই দুইটির মধ্যে একটিও থাকিলে মনে কত বল পাইত। স্কুলের সংস্কৃত পণ্ডিত জেলের রিলিজিয়াস ইনস্ট্রাক্টর রবিবারে জেলে হিন্দু কয়েদিদের ধর্ম উপদেশ দিতে আসেন। আমি হেডমাস্টার থাকার সময় পণ্ডিতজি চাকরিতে ঢুকিয়াছিল। সেই সূত্রে সেদিন দেখা করিতে আসিয়াছিলেন। বিলু তাহার ছাত্র। তিনি দুঃখ করিয়া গেলেন যে তিনি বিলুর সেলে গিয়েছিলেন। বিলু বলিয়াছে, ধর্মোপদেশের কোনো দরকার নাই। পণ্ডিতজি আরও বলিয়াছিলেন যে বিলু অবশ্য তাহার পায়ে হাত দিয়া প্রণাম করিতে ভোলে নাই। বিলু সে ছেলেই নয়। আচ্ছা, ভগবানে বিশ্বাস করিলে কি সত্যি সাম্যবাদী হওয়া যায় না? কত গেরুয়া পড়া স্বামীজি যে দেখি, ওদের সব দলের কর্মী, তারাও কি ভগবানে বিশ্বাস করে না? সেদিন একজন অ্যাসিস্ট্যান্ট জেলারের হাতে পাঠাইয়া দিয়েছিলাম একখানি পকেট গীতা বিলুকে দিবার জন্য। অ্যাসিস্ট্যান্ট জেলার
পরের দিন বইখানি ফেরত দিয়া যাইবার সময় বলিলেন, আপনার ছেলে বলিয়াছেন যে এই বইয়ের দরকার নাই, অন্য ভালো বইটই দেন তো পড়িতে পারি। আমার কাছে খান কয়েক অন্য বই ছিল, তাহাকে সেই বইগুলো বিলুর কাছে দিবার জন্য অনুরোধ করিয়াছিলাম। তিনি বলিলেন, ধর্মপুস্তক দিবার আমার অধিকার আছে। ডিভিশন 3 কন্ডেমড প্রিজনারকে অন্য বই দিতে হইলে সুপারিনটেন্ডেন্টের হুকুম লইতে হয়। সাহেব ভেরি লিনিয়েন্ট আর ভালো মানুষ। তিনি আপনার ছেলেকে জিজ্ঞাসাও করিয়াছিলেন কোনো জিনিসের দরকার আছে কি না, কিন্তু প্রিজনার নিজেই তো সাহেবের সম্মুখে বলিলেন তার কোনো জিনিসের প্রয়োজন নাই। ঠিক বলিয়াছে। এইরূপ কথাই বিলুর নিকট হইতে আশা করিতে পারা যায়। শেষ মুহূর্ত শিরোন্নত রাখিয়া চলিয়া যাইবে। আমার নাম উজ্জ্বল করিয়া সকল প্রকার হীনতায় পদাঘাত করিয়া গৌরবোজ্জ্বল মুখে তাচ্ছিল্যের হাসি লইয়া নন মিলিটেন্ট বিলু চলিয়া যাইবে। গত মহাযুদ্ধের পরে একটি ব্যঙ্গচিত্রের কথা মনে পড়িতেছে। পাঞ্চে বাহির হইয়াছিল। দুইজন বৃদ্ধ লর্ড তাহাদের মেদবহুল সযত্ন লালিত শরীর এক অতি অ্যারিস্টোক্রেটিক ক্লাবের পুরু কুশনযুক্ত সোফায় এলায়িত করিয়া বসে আছেন। মুখে চুরুট, টেবিলের ওপর বোতল গ্লাস। দুইজন পাল্লা দিয়া গল্প করিয়া চলিয়াছেন। কাহার কয় ছেলে যুদ্ধে মারা গিয়াছে। ছেলের মৃত্যুর জন্য কেউ দুঃখিত নহেন। অপরকে পরাজিত করিতে পারিবার গর্বের কাছে ছেলের মর্মদন্ত মৃত্যু একটি অতি গৌণ ঘটনা, অথচ তাহাদের গর্বের ভিত্তি ওই ঘটনার উপর। সে কথা কে ভাবে? আমারও গর্ব এইরূপী হাস্যাস্পদ। যাহার ওপর পিতার কর্তব্য করি নাই, সেই পুত্রের কৃতকর্মের গৌরবের অংশ লইতে আমার মন কুণ্ঠিত নয়। আমি যদি এ পথে না আসিতাম, তা হইলে আজ বিলুর কি দশা হইত। আমার বাবা সরকারি চাকরি করিতেন, আমি সরকারি চাকরি করিতাম। আমার ছেলেও অন্যান্য গৃহস্থের ছেলের মতো পড়াশুনো শেষ করিবার পর অর্থোপার্জন করিত, স্ত্রী পুত্র পরিবার লইয়া ঘর সংসার করিত। পাড়ার বৃদ্ধ মিত্তিরমশাই ঠিকই বলিয়াছিলেন, বিবাহ করিবার পর বিশেষ করিয়া যদি সন্তানাদি থাকে, তাহা হইলে কাহারও নিজের ইচ্ছা মতো জীবনের গতি চালিত করিবার অধিকার থাকে না। তখন তাহার জীবনটি কেবল তাহার নিজের নয়, তাহার উপর আরও অনেকের দাবি জন্মিয়া গিয়াছে। আমারও তো পয়সা ছিল না, তার কথাও নাই। যাহাদের পয়সা থাকে তাহারা হয়তো এইরূপ ক্ষেত্রে স্ত্রী পুত্র পরিবারের জন্য কিছু ব্যবস্থা পূর্ব হইতে করিয়া রাখিতে পারে। কিন্তু তাহা হইলে কি কর্তব্য সম্পন্ন হইল? তাহা হইলে ছেলে পিলেরা হয়তো একটু আরামে থাকিতে পারিবে, কিন্তু আরামে থাকাই কি পৃথিবীতে একমাত্র কাম্য? গার্হস্থ্য জীবনে যে মধুর সম্বন্ধগুলি পরস্পরের মধ্যে গড়িয়া ওঠে, তাহার কি কোনো মূল্য নাই? রাজ ঐশ্বর্যে রাখিয়া গিয়াছিলেন বলিয়া সিদ্ধার্থ কি সন্তান ও স্ত্রীর প্রতি সুবিচার করিয়াছিলেন? বিলুকে ইংরেজি কলেজে পড়াই নাই। তাহার মার একান্ত অনুরোধে ইংরাজি হাই স্কুলে ম্যাট্রিকুলেশন পর্যন্ত পড়াইয়াছিলাম। যদি আমার ইচ্ছায় কাজ হইত, তাহা হইলে হয়তো ইংরাজি স্কুলে এতদূর পড়া হইত না। আমার ইচ্ছা ছিল উহাকে বিহার বিদ্যাপীঠে পাঠাই। বিলু ইংরাজি স্কুলে পড়িত বলিয়া আমাকে নানা প্রকার কথা সহকর্মীদের নিকট হইতে শুনিতে হইয়াছে। মহাত্মাজি যখন আমাদের আশ্রমে পায়ের ধুলো দিয়াছিলেন, তখন জয়সওয়ালজির ভাগ্নে একথা তাহার কানেও তুলিয়াছিলেন। ভদ্রমহিলার একটু পাগলামির ছিট আছে, কিন্তু আমি জানি যে তিনি আপনা হইতেই এই সকল কথা মহাত্মাজিকে বলেন নাই। আমারই কোনো শুভান্নদায়ী সহকর্মীর প্ররোচনায় তিনি এ কাজ করেন। মহাত্মাজি এ বিষয়ে আমাকে সে সময় কিছু বলেন নাই। সব রকমের ছেলেই তো এত বড় দেশে থাকিবে। আমার ছেলেরাও তো তোমাকে দোষ দেয়, কেবল এই কথা বলিয়া হাসিয়া কথাটি উড়াইয়া দেন। আমার মাথা লজ্জায় হেঁট হইয়া যায়। আর এই মন্তব্যের তীব্রতা বিলু ও বিলুর মা বেশ অনুভব করিয়াছিল। সেই জন্য বিলুর ম্যাট্রিকুলেশন পাশের পর তাহার মা ও সে ঠিক করে যে তাহার কাশী বিদ্যাপীঠেই পড়া উচিত। ইংরাজি কলেজে যাহা পড়িতে পাইত, তাহা অপেক্ষা কি সেখানে কম শিখিয়াছে? নীলু তো বিএ পাস, সে কি কোনো বিষয়ে বিলু অপেক্ষা ভালো জানে? বিলুর দলের অধিকাংশই কলেজে পড়া বিএ এমএ পাস করা ছেলে, তবে তাহারা সকলে বিলুর কাছে পড়িতে যাইত কেন? কিন্তু এসব সত্ত্বেও ইহা স্পষ্ট অনুভব করিতে পারা যায় যে
লোকে বিদ্যাপীঠের শাস্ত্রী উপাধিকে তাচ্ছিল্য করে। যেদিন বিলুর পাশের খবর আসে, আমি চিঠিখানা হাতে করিয়া বিলুর মাকে বাড়ির ভেতর খবর দিতে গিয়াছিলাম। বললাম, আজ হইতে বিলুর নাম পূর্ণচন্দ্র শাস্ত্রী। আমি ভাবিয়াছিলাম বিলুর মার কত উৎসাহ দেখিব, কিন্তু দেখিলাম আমার কথার একটুও উত্তর দিল না। মাথা নিচু করিয়া এক মনে বড়ি দিতে লাগিল। তাহার পরও অনেক সময় দেখিয়াছি, পড়াশোনার কথা উঠিলে বিলুর মা সে কথা চাপা দিবার চেষ্টা করে। এসব নানা কারণে বিলুর মধ্যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স আসিয়া পড়িয়াছে। বিলুর মাও মনে মনে ভাবে যে তাহার ছেলের উচ্চশিক্ষা হয় নাই, ছেলের দোষে নয়, দশচক্রে পড়িয়া, আর মুখ্যত আমারই দোষে। সত্যিই বিলুর মতো বুদ্ধিমান ছেলে যদি সুযোগ সুবিধে পাইত, তাহা হইলে হয়তো বড় প্রফেসর বা বৈজ্ঞানিক হইত, নতুন নতুন গবেষণায় তাহার জগৎজোড়া নাম হইত। আর আমি তাহাকে এমন পারিপার্শ্বিকের মধ্যে আনিয়া ফেলিয়াছি, সেখান হইতে জেলে আসিলেও বিশ্রাম, আরাম ও শান্তি পাওয়া যায়। এমন পরিবেষ্টনীতে সে মানুষ হইয়াছে যেখানে ফাঁসির হুকুম সামান্য দুর্ঘটনার অতিরিক্ত আর কিছু নয়। কিন্তু বিলু মূর্খ নয়, তাহার ভালো মন্দ বিচারের ক্ষমতা আছে। বড় হইয়া সে নিজের পথ নিজেই বাছিয়া লইয়াছে, এছাড়া আর কি বা করিত। চমকিয়া উঠিয়াছে। এমন করিয়া দরজা ধাক্কা দিতে হয়? দরজা বন্ধ আছে কিনা দেখা, এই তো তোমার কাজ। ইহার জন্য এত জোর দেখানোর প্রয়োজন কি? পাশের সিট হইতে একজন বলিয়া উঠিল, হ্যাঁ তোরও, তোর দেও। আর একটি মশারির ভেতর হইতে কে একজন সঙ্গে সঙ্গে বলে, তা হইলে তো বাঁচা যায়। রাত 1টায় ওয়ার্ডার তাহা হইলে নামিয়া গেল। ওয়ার্ডার আমাকে দেখিতেছে, বড় বড় পাকা গোঁফ, বেশ সুন্দর চেহারা। চোখাচোখি হইতেই আমাকে হাত জোর করিয়া নমস্কার করিল। তাহার পর বৈজনাথরা 4 জন যেখানে চেয়ারের ওপর বসিয়াছিল সেই দিকে ফিরিয়া বলিল, নমস্তে বাবু সাহেব, লোক মজে মে হয় না? লক্ষ্মী চতুর্বেদী বলে, আরে সিংজি যে, অনেক দিন পরে তোমাকে এখানে ডিউটিতে দেখিতেছি, ব্যাপার কি? 1 সপ্তাহ ছুটি লইয়া বাড়ি গিয়াছিলাম, কাল জয়েন করিয়াছি। যুদ্ধের খবর টবর বলুন। আমরা খবর দেব তোমাকে? আমরা থাকি জেলে, কোথায় তুমি আমাদের বাহিরের খবর দেবে? তা না আমাদের কাছ থেকেই খবর শুনতে চাও? হুজুররা ইংরেজি আখবার পড়েন, সেই জন্য জিজ্ঞাসা করিয়াছিলাম।